আব্বা, তোমার সব কথা শুনবো, আমি মেনে চলবো, তবুও আমাকে তোমার সাথে নিয়ে যাও। এতিম বলে কারো কাছে ভালোবাসার মূল্যায়ন পাই না আব্বা। আমি কি মানুষ না? আমি তো কোনো মানুষের কোনো ক্ষতি করি না আব্বা। তাহলে কেন এত অবহেলা, কেন এত অত্যাচার আমার উপর আব্বা? এমন কাজ করবি তোকে দেখে যেন পুরো পৃথিবীর মানুষ কাঁদে আর তুই সবার আড়ালে হাসিস। তবে মনে রাখিস, তোর এ জীবনে সুখ না থাকলেও পরকালে ইনশাল্লাহ সুখী হবি, সেই দোয়া করি। আর এই যে আমার মোবাইল নাম্বার, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবি। তো আমি তো তোর কাছে দেখা করতে আসবই। আর কোনো বাজে ছেলে মেয়ের সাথে মিশবি না, বাজে কোনো কাজ করবি না। পারলে মানুষের বিপদে পাশে দাঁড়াবি, যদি তোর নিজের জীবনকে উৎসর্গ করতে হয় তাও করবি। ঠিক আছে আব্বা, তোমার সব কথা মেনে চলবো, তবুও দয়া করে আমার সাথে দেখা করতে আসিও। আসবো বাবা, চিন্তা করিস না তুই। আব্বা, শাহিদের কি খবর? ও কেমন আছে? আমার কথা কি জিজ্ঞেস করে? শাহেদ তো এখনও দেশে নাই। শাহিদ এখন দেশের বাইরে পড়াশোনা করে, আর এখন দেখতে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আর তো কথা কি না জিজ্ঞেস করে থাকতে পারে? তোরা দুজন দুজনের কত আপন ছিলি, তা আমি কি জানি না? মনে করছিস আজ তোরে এত বড় ত্যাগের কারণে তো শাহিদ অনেক ভালো আছে? আর শাহিদের জায়গায় তুই থাকতি বাপ। শুনে খুব খুশি হলাম আব্বা। আরে, ও তো আমার বন্ধু, ওর জন্য এতটুকু করব না তো কার জন্য করব আমি? সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ, হালকা কিছু খেয়েছি। চল আমার সাথে আজ, তোকে নিজ হাতে খাইয়ে দিব আমি। রহিম ভার্সিটির পাশে একটা রেস্টুরেন্টে শামীমকে নিয়ে গিয়ে খাবার নিয়ে শামীমকে নিজাতে খাইয়ে দিল। শামীমকে খাইয়ে দিয়ে নিজেও কিছু হালকা খাবার খেয়ে নিল। তারপর শামীমকে ভার্সিটির গেটের সামনে ছেড়ে দিয়ে রহিম চলে যায় ঢাকা শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ে সুপ্রিয়া। তার পোশাক, কথা বলা, গাড়ির সাথে গাড় চলা সব অন্য, সবার থেকে আলাদা। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। তার জীবনে দুঃখ কষ্ট কি কখনো সে জানে না। অন্যরা কেমন আছে তা দেখার সময় রাখে না। ভার্সিটির সবার ক্রাশ, আবার ভার্সিটির টপ ছাত্রী, তার ধারের কাছেও কেউ নাই। সুপ্রিয়া যার তার সাথে বন্ধুত্ব করে না। আর সুপ্রিয়ার পিছনে যে কত বড় বড় ঘরের ছেলে পড়ে আছে যা বলার বাইরে। সুপ্রিয়া যেহেতু বড়লোক ঘরের মেয়ে, আদরে দুলালি, সেখানে তো একটু হলেও ভাব থাকবে। আর দেখতে যেমন সুন্দর তেমন তার নিজের অহংকার। সুপ্রিয়া তার চেয়ে যারা ছোট ঘরের ছেলে মেয়ে তাদের সাথে তো সুপ্রিয়া কথাই বলে না। আর গরিবদের তো সুপ্রিয়ার কাছে কোনো দাম নাই। শহরের আর এক নামকরা জজের ছেলে ইমন, যেমন তার বাবার নাম ডাক তেমনি তার অনেক টাকা পয়সা। গল্পের নায়িকা সুপ্রিয়ার চেয়ে কোনো অংশে কম না। কিন্তু আমাদের এই ইমন একটু সঙ্গপ্রিয় মানুষ। যেহেতু তার বাবার অনেক কিছু আছে, সেখানে সে একটু খারাপ টাইপের মানুষের সাথে মিশে। তাই বলে ইমন কিন্তু মোটেও খারাপ না। বাবার টাকা পয়সা আছে বলে এই একটু নেশা করে, তবে সে খারাপ না। ইমন একটু আবেগপ্রবণ মানুষ আর কি। সুপ্রিয়ার পর যদি ভার্সিটিতে কোনো ভালো ছাত্র থাকে তা হলো আমাদের এই ইমন। দেখতে পুরাই হিরোর মতো। নিজে একটা বাইক চালিয়ে ভার্সিটি আসে, সেই বাইকের দাম 8 লক্ষ টাকা, বুঝতেই পারতেছেন। ইমনকে অনেক বড় বড় ঘরের মেয়ে পছন্দ করে, কিন্তু ইমন তাদের কাউকে পাত্তা দেয় না। ইমনও ঠিক সুপ্রিয়ার মতো, সুপ্রিয়ার চেয়ে কোনো অংশে কম না। এই গল্পটার লেখক আমি। আমার নাম মোহাম্মদ শামীম মিয়া, বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন। এই ভার্সিটিতে পড়ে আর একজন নাম, তার নাম রাজ। কিন্তু এই রাজ এতটাই খারাপ যার কথা বলে বোঝাতে পারবো না। রাজের বাবা ঢাকা শহরের একটা পাওয়ারফুল এমপির ছেলে। এমন কোনো খারাপ কাজ নাই যা রাজ করে না। ইভটিজিং থেকে শুরু করে নেশা করা, মানুষ মারা, মেয়েদের নিয়ে রাত কাটানো, ছাত্র রাজনীতি করা। আর রাজের ক্রাশ এই ভার্সিটির টপ ছাত্রী সুপ্রিয়া। আমাদের এই ভিলেনও সুপ্রিয়া ইমনের মতোই অনেক বড় ঘরের ছেলে। কিন্তু রাজ খারাপ হওয়াতে তার কাছে কেউ যেতে চায় না। রাজের জীবনটা এমন যে সে মানুষকে সবসময় ছোট চোখে দেখে, আর মানুষকে দিয়ে সে মজা নিতে পারে খুব। কিন্তু এই রাজ পড়াশোনার ক্ষেত্রে একেবারে আনাড়ি, বুঝলেন সবাই তো। আর এই তিনজনের বাবাই এই ভার্সিটির ম্যানেজিং কমিটিতে আছে, আর তাদের ডোনেশনে এই ভার্সিটি চলে। তাই এই ভার্সিটির সবাই এই তিনজনকে অনেক সম্মান দিয়ে চলে। আর তিনজনের বাবা রাগের দিক থেকে কারো চেয়ে কম না। তো কথা হচ্ছে, এখানে এই শামীম আমাদের টিকবে কেমন করে, যার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি, না তার গায়ে কোনো দামি পোশাক আছে। তাহলে শামীমের জীবনে কি হতে চলেছে তা জানতে হলে তো আপনাদের গল্প পুরাই শেষ করা লাগবে, তাই না? তো সুপ্রিয়া তো ভার্সিটি যাবে,
তাই সে সকালে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা করে। নিচে এসে হালকা নাস্তা করে রুমে গিয়ে দেখে আজকে যে ড্রেস পরে ভার্সিটি যাবে তা কাজের মেয়েটা এখনও রেডি করে দেয়নি। তাই আবার উপর থেকে নিচে এসে ঘরে সব কিছু ভেঙে ফেলতে শুরু করে দিল। সুপ্রিয়ার এমন রাগ হওয়ার কারণ তার বাবা মা কিছুই বুঝল না। তারা সুপ্রিয়ার রাগ সম্পর্কে জানে এই মেয়ে শুধু রাগ করে না, নিশ্চয়ই কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে তার সাথে। আমার লক্ষ্মী মাটা এত রাগ হয়েছে কেন? সুপ্রিয়া ওর বাবার কথা শুনে ড্রয়িং রুমে থাকা টিভিটা হাত দিয়ে ফেলে ভেঙে দিল। সুপ্রিয়ার বাবা মা আরও বেশি ভয় পেয়ে গেল, না জানি কি হয় আজ। আমাকে বলো মা, কি হয়েছে? তোমার এত রাগ হয়েছে কেন? তুমি ওই কাজের মেয়েটাকে আজকেই বাসা থেকে বের করে দেবে। কেন মা, সে কি করেছে? আমি যে ড্রেসটা পরে ভার্সিটি যাব সেটা যে এখনো রেডি করে নাই, ওকে একটু আয়রন করতে দিয়েছি কিন্তু এখনো করে নাই। তাই বলে এভাবে ঘরের জিনিস ভেঙে ফেলবি তুই? আর কতদিন বড় হবি তুই সেটা বল তো। সুপ্রিয়া এবার দৌড়ে এসে ওর বাবাকে জড়িয়ে কাঁদতে লাগলো। সুপ্রিয়ার বাবা বুঝতে পারলো কেন তার মেয়ে কান্না করতেছে। আমার মেয়ে পুরা বাসা ভেঙে ফেলবে, তাতে কার কি শুনি? মামুনি, তোমার আরও যেটা যেটা ভাঙতে মন চাই সব ভেঙে ফেলো তুমি। এত আশকারা দিয়ে মাথায় তুলো না মেয়েকে। মেয়ে এবার বড় হয়েছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোমার এই অতিরিক্ত ভালোবাসার কারণে আজ এমন হয়েছে মেয়েটা। তোমার সমস্যাটা কোথায় সেটা বলো তো। আমি আমার মেয়েকে আদর করে বলে নাকি রুমে এসব ভেঙেছে বলে? আমার মেয়ে এখন অনেক ছোট, যখন বড় হবে বুঝবে, তখন সব ঠিক হবে, বুঝলে? আমার যা কিছু আছে সব আমার মেয়ের। একটা করে জিনিস নষ্ট করবে, ভেঙে ফেলবে, আর একটা নতুন এনে দিব আমি। কাজের মেয়েটার সাথে আম্মুকেও বাসা থেকে বের করে দাও আব্বু। এবার কিন্তু মার খাবি তুই, অনেক খারাপ হয়ে যাচ্ছিস তুই। আমিও ভাবতেছি তোমার জন্য নতুন মা নিয়ে আসবো। আব্বু আমাকে নতুন মডেলের একটা গাড়ি নিয়ে দাও না। আর ইনি কি আমার নিচের মানে কি সৎ মা আব্বু? এসব মজা ছাড়ো মামুনি, আমি তোমাকে নতুন গাড়ি কিনে দিব। এবার ভার্সিটিতে যাও। আমি অফিসে গেলাম। সুপ্রিয়ার মা, তোমার জন্য সতীন নিয়ে আসবো। এই হলো আমাদের গল্পের নায়িকার পরিবার এবং মজার ভালোবাসার সুখের সংসার। সুপ্রিয়া ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ইমন, তুমি নাকি কাল রাতে অনেক দেরি করে বাসায় এসেছো? আসলে বাবা, আমার বন্ধুর জন্মদিন ছিল, তাই আর কি দেরি হয়েছে। শুনলাম তুমি নাকি এখন খারাপ ছেলেদের সাথেও বের হও এবং স্মোকিং করো, ড্রিঙ্ক করো। না মানে বাবা। বুঝতে পেরেছি, এইসব বাদ দাও তুমি। এখন থেকে এইসব বাদ না দিলে তোমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ করতে বাধ্য হব। আর এমন করব না বাবা। পড়াশোনা কেমন চলছে তোমার? অনেক ভালো বাবা। শুনলাম তুমি নাকি ক্লাসের মধ্যে দ্বিতীয়। তা তোমার পিছনে এত টাকা কি দ্বিতীয় হওয়ার জন্য ব্যয় করি? তুমি কি আমার ছেলেটাকে আসামি পেলে নাকি? আসামির মতো প্রশ্ন করতেছো তুমি। অনেকের ছেলে মেয়ে তো সেরা দশের মাঝেও নাই, সেদিক থেকে তোমার গর্ব হওয়া উচিত। যখনই ছেলেকে কোনো বলতে যাব তখনই তোমাদেরকে আসতে হবে তার মাঝে। ছেলেটা নিশ্চয়ই তোমার একার না। মা, আমি ভার্সিটি গেলাম, তোমরা ঝগড়া করো। লাভ ইউ মা, লাভ ইউ বাবা, টাটা। এই হলো এই দুজনের ঘটনা। আরও একজন আছে, তার ঘটনা না হয় পরের পর্বে শুনবো। এই দুজন হলো ভার্সিটির টপ স্টুডেন্টস, আর এই দুজনের পরিবার আর মানুষগুলো অন্য সবার থেকে আলাদা। এই দুই পরিবারে ভালোবাসা আর সুখের কোনো অভাব নাই। এরা অনেক সুখী, সবার থেকে আলাদা। রাজের বাসাতে সকালবেলা পুলিশ এসেছে। পুলিশ দেখে রাজের মা কিছুটা ভয় পেল। হঠাৎ তাদের বাসাতে পুলিশ কেন? আবার কোনো সমস্যা হলো নাকি? রাজের বাবা তখন সোফায় বসে টিভিতে নিউজ দেখতেছে। পুলিশকে দেখে উঠে দাঁড়িয়ে ওনাদেরকে আসতে বলল। আপনার ছেলে কোথায়? ও তো ঘুমাচ্ছে ওর রুমে। আপনারা ছেলেকে ডাকুন, ওকে থানায় নিয়ে যেতে হবে। থানায় মানে? বুঝলাম না কিছু। আপনার ছেলে গতকাল রাতে একটা মেয়েকে জোর করে তার গাড়িতে তুলে ধর্ষণ করে, তার বন্ধু সহ। এখন মেয়েটার অবস্থা খুব খারাপ, আর ইতিমধ্যে সাংবাদিক সব জেনে গেছে। রাজের মা, রাজকে ডেকে নিয়ে আসো তো। রাজের মা রাজের রুমে গিয়ে রাজকে নিচে ডেকে নিয়ে আসলো। রাজ পুলিশ দেখে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু তার বাবা সেখানে থাকায় তার ভয়টা কেটে গেল। ওসি সাহেব যা বলছে তা কি সত্যি রাজ? কি বলেছে বাবা? তুমি নাকি কাল রাতে একটা মেয়েকে ধর্ষণ করেছো, তোমার কিছু বন্ধু সহ? না মানে বাবা, আসলে যা বলতেছি তার উত্তর দাও। উনি যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যা? তুমি নাকি মজুমদারের মেয়ে সুপ্রিয়াকে ভালোবাসো,
তাহলে এসব কি? ওরা যদি জানতে পারে তাহলে কি তোমার সাথে মজুমদার তার মেয়ের বিয়ে দিবে? সরি ড্যাড, আর এমন হবে না। এখন থানায় চলুন মিস্টার রাজ। ড্যাড, ওনাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করো। এবার কম টাকায় মানবো না কিন্তু। জানি তো আপনি কেমন। ঘুষ খেতে খেতে পেটের কত বড় ভুঁড়ি করেছেন তা কি জানেন? সবই আপনাদের মতো মানুষের দয়া স্যার। তারপর রাজের বাবা ওসির হাতে 6 লক্ষ টাকা দিয়ে সব কিছু শেষ করে দিতে বলে। যদি আরও টাকা লাগে তবুও রাজের বাবা দিতে রাজি আছে। রাজের বাবা চায় না তার ছেলের এত নোংরামি খারাপি কেউ জানুক। আর এই রাজকে দিয়ে যদি মজুমদারের মেয়েকে বিয়ে করানো যায় তাহলে তো কোনো কথাই নাই। রাজকন্যা সহ পুরো রাজ্য তাদের দখলে থাকবে। ওসি টাকার নোটগুলো নাকে শুকতে শুকতে চলে গেল। এভাবে আর কত খারাপ বানাবে রাজকে তুমি? আমার ছেলে যা খুশি তাই করবে। আমার ছেলের কোনো কাজে বাধা দিতে আসলে একেবারে বাসা থেকে বের করে দিব। এখনো সময় আছে, নিজে এবং তোমার ছেলেকে ভালো হতে বলো, না হলে পস্তাতে হবে তোমাদেরকে, এই বলে দিলাম আমি। ওহ মম, তুমি সকাল সকাল কি সব জ্ঞান দেওয়া শুরু করে দিলে। যাও, আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো। ভার্সিটি যেতে হবে, আজ আমার বাকিটা আসবে, তাকে সময় দিতে হবে আমার। বাবা, তুই ভালো হয়ে যা না, দেখবি অনেক ভালো মেয়ে তোর জীবনে আসবে। এসব বাজে নেশা, মানুষ মারা, ধর্ষণ বাদ দে বাবা। ভালো করে পড়াশোনা কর বাবা, মানুষের মতো মানুষ হয়ে যা। আমি তাহলে গরু নাকি মম? এই আমার ছেলে যা বললো তাই করো, তুমি যাও। রাজের মায়ের এই বাসাতে কোনো কথার দাম নাই। নামে মাত্র এমপির বউ, কিন্তু তার কোনো গ্রহণযোগ্যতা নাই এই বাসাতে। রাজের জন্য সকালের খাবার দিল। রাজ ফ্রেশ হয়ে এসে সকালে নাস্তা করে গাড়ি বের করে ভার্সিটি চলে গেল। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। শামীম রহিমকে বিদায় জানিয়ে ভার্সিটির ভিতরে ঢুকলো। ঢুকে দেখে অনেক মেয়ে এমন পোশাক পরেছে যে তাদের দিকে চোখ তুলে তাকানোও যাচ্ছে না। কিছু কিছু ছেলে মেয়ে এমনভাবে জড়াজড়ি করে বসেছিল যা বলার বাইরে। এমন ছোট পোশাক কোনো মেয়ে পরে নাকি? তাই শামীম মাথা নিচু করে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এবার ভার্সিটির সবার চোখ গেল এক অদ্ভুত মানুষের উপর, আর সেটা হলো আমাদের গল্পের নায়ক শামীম। ভার্সিটির সবাই হা হয়ে তাকিয়ে আছে শামীমকে দেখে। তারা সবাই মনে হয় শামীমকে জোকার বা পাগল মনে করতেছে। এমন ঢিলে ঢালা শার্ট প্যান্ট কেউ পরে? মাথার চুল ছোট করে কাটা, তেল দিছে, আবার পায়ে ফুটপাতের থেকে কেনা স্যান্ডেল। সবার জানা মতে এত বড় ভার্সিটিতে এমন বেশে কেউ কখনো আসে নাই। তাহলে এই ছেলেটা কে? আর এমন পাগলের মতো কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যায়? সবাই শামীমের দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে। শামীম সেই যে মাথা নিচু করে যাচ্ছে, সে কি বলতেছে তা শোনার দরকার নাই। আর ভার্সিটির সবাই যে শামীমকে নিয়ে বলতেছে কথা, তা শামীম জানে না। হঠাৎ করে কে যেন শামীমকে এই যে পাগল, ওদিকে কোথায় যাও বলে ডাক দিল। কিন্তু শামীম শোনার পরও মনে করল অন্য কাউকে ডাক দিল মনে হয়। ডাকটা আর কেউ না, স্বয়ং রাজ নিজে দিছে। কিন্তু রাজের ডাক না শোনায় রাজ আরও বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু শামীম শুনল না। তাই রাজ এবার তার সাথে 2টা চেলাকে বলল শামীমকে ধরে এখানে নিয়ে আসতে। রাজের কথা মতো 2 জন শামীমের কাছে গেল। শামীম নিচে দেখে চলার কারণে হঠাৎ শক্ত কিছুর কাছে ধাক্কা খেল। তাই দেখার জন্য মাথা তুলে তাকিয়ে দেখে 2 জন সেই বডি বিল্ডার মানুষ শামীমের সামনে দাঁড়িয়ে। শামীম কোনো কিছু বলতে যাবে, তার আগে শামীমকে দুজনে ধরে রাজের কাছে নিয়ে গেল। এই পাগলের বাচ্চা পাগল, তোকে যে সেই তখন থেকে ডাকতেছি, তুই একবারও যেন শুনছিস? পাগল কাকে বলছেন ভাই? শামীমের কথা শুনে রাজসহ তার বন্ধুগুলো হাসতে থাকলো। পাগল তো তুই শালা। আমি পাগল হতে যাব কেন? আমি তো এই ভার্সিটির ছাত্র, আর আমার নাম হলো শামীম। এই বেটা, তোর কাছে এত কিছু শুনতে যাচ্ছি নাকি? আর তোকে তো কোনোদিন ভার্সিটিতে দেখি নাই। আর তুই এখানে চান্স পেলি কেমন করে? আর এসব কি পরে এসেছিস? তোর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, গোসল করিস না নাকি? আমি আজকে প্রথম আসলাম ভাই, আর আমি অনেক গরিব তো, তাই আমার পোশাকগুলো এমন, মানে অন্য মানুষ দান করেছে তার পোশাক এগুলো। আর দয়া করে আমাকে বেটা বলবেন না। বেটা রংপুরে মানুষের ভাষায় নিজের ছেলেকে বোঝায়। আরে বেটা, খয়েরতে দেখিয়া আমাকে বেটা বলতে বারণ করে। তুই জানিস আমি কে? আর এখানে কোনো খয়েরতির জায়গা নাই। এই ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা অনেক বড় পরিবারের সন্তান। পড়াশোনায় কোনো ধনী গরিব থাকতে নেই ভাই, আমি ভালো রেজাল্ট করেই এখানে চান্স পেয়েছি। শামীমের কথা শুনে আর শামীমকে দেখে রাজের অনেক রাগ হচ্ছে, তবুও রাজ তার রাগ থামিয়ে রাখলো।
কারণ ভার্সিটিতে আজ সুপ্রিয়া আছে, অন্তত তার কাছে খারাপ হওয়া যাবে না। তাই বুদ্ধি করে শামীমকে একটা চিরকুট লিখে দিল রাজ। ধর, এই চিরকুটটা ওই যে মেয়েগুলোর মাঝে সবচেয়ে সুন্দর যে মেয়েটা তাকে দিয়ে আসবি। ওই যে গোলাপি কালারের জিন্স টপস পরে আছে যে মেয়েটা, তাকে দিবি, বলবি আমি দিছি। কেন ভাই, আপনি নিজে দিয়ে আসুন। আর চিরকুটে কি লেখা আছে? রাজ অনেক রাগ হলেও নিজের রাগ কন্ট্রোল করলো। আরে ভাই, আমি মেয়েটাকে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। তুমি তো আমাদের সাথেই পড়ো, তুমি তো আমার বন্ধু, তাই দয়া করে এই সাহায্যটা করো আমার। আচ্ছা, যেহেতু বন্ধু বলেছেন, সেখানে তো বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারে, এটা এমন কি? তাহলে যা ভাই। শামীম আর কোনো কথা না বলে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকলো। শামীম তো আর জানে না তাকে র্যাগিং করতেছে রাজ, আর চিরকুটটা সুপ্রিয়াকে দিতে বলেছে। এবার বুঝবে শামীম কত ধানে কত চাল। রাজ শামীমকে মারতে পারে নাই তো কি হয়েছে, এবার শামীমকে কতজন মারে তার টের পাবে শামীম। শামীম চিঠিটা নিয়ে সেই মেয়েগুলোর কাছে গেল। মেয়েগুলো শামীমকে তার কাছে আসা দেখে একটু সরে গেল আর নাকে হাত দিয়ে চেপে ধরল। শামীম কাউকে কোনো কিছু না বলে চিরকুটটা সুপ্রিয়ার হাতে দিল। সুপ্রিয়া চিরকুটটা নিয়ে পড়ে দেখে প্রেমপত্র, সাথে ডেটিংয়ে যাওয়ার কথা বলা লেখা আছে। এই জিনিস লেখা দেখে সুপ্রিয়া অনেক রেগে গেল, আর সাথে সাথে শামীমকে পায়ের হাই হিল খুলে মুখে ইচ্ছে মতো মারতে থাকলো। সুপ্রিয়ার সাথে যে মেয়েগুলো ছিল তারা তো চরম অবাক, এই পাগলের মতো ছেলেটা চিরকুটে সুপ্রিয়াকে কি দিল, যার কারণে সুপ্রিয়া ছেলেটাকে পায়ের হিল খুলে মারতেছে। সবার চোখ তখন সুপ্রিয়া আর শামীমের উপর। সেই সময় সেখানে সুপ্রিয়ার গার্ড দুটো আসে, আর তারপর আসে ইমন।